এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ইন্টিগ্রেশনের ফার্স্ট লেকচার আলোচনা করব। এখানে মূলত ইন্টিগ্রেশনের বেসিক ধারণা এবং আমরা ইন্টিগ্রেশনের কয়েকটি টাইপ আলোচনা করব। তোমরা সবাই জানো যে ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা একাডেমিক এবং এডমিশনের জন্য কতটা ইম্পর্টেন্ট। আমরা এখানে একাডেমিকের জন্য যত টাইপ আছে সব কভার করব এবং এডমিশনের জন্য যেগুলো বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় আসা কোশ্চেন সেগুলো ওই টাইপের সাথে আমরা সলভ করব। তো এতে করে যারা একাডেমিকে আসো তাদের সব টাইপ কাভার হবে এবং যারা ইঞ্জিনিয়ারিংয়ে এডমিশনে আসো বা এডমিশন দিবা তাদেরও তোমার যেগুলো কোশ্চেন আসে বিগত সালের সেগুলো সব কাভার হয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা সামনে আগাই। চলো আমরা ইন্টিগ্রেশন শুরু করি। তো ইন্টিগ্রেশন শুরু করার আগে ইন্টিগ্রেশনের যে বেসিক ধারণা সেগুলো আমরা শেষ করার ট্রাই করি বা বোঝার ট্রাই করি। ইন্টিগ্রেশন হচ্ছে নর্মাল ইন্টিগ্রেশন করার আগে তোমাদের অবশ্যই ডিফারেন্সিয়েশনের ধারণা থাকা লাগবে এবং তোমরা তারা সহজে বুঝতে পারো ইন্টিগ্রেশনটা। আচ্ছা, ডিফারেন্সিয়েশন আমাদের কি বলে? ডিফারেন্সিয়েশন আসলে কি করে, যে ডিফারেন্সিয়েশন হচ্ছে কি, কোনো একটা কিছুকে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে, তাই না? এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। ধরলাম যে আমার এটা একটা শেপ আছে, তো এই শেপকে আমি যদি ডিফারেন্সিয়েশন করি ধরলাম ডি বাই ডিএক্স, রাইট? তো ডিফারেন্সিয়েশন করলে এগুলো কি হবে, অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে যাবে। হ্যাঁ, অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে গেল, রাইট? আচ্ছা, এখন ইন্টিগ্রেশন আসলে কি করে? ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের বিপরীত কাজটা করে। আমরা যখন একটা শেপকে ডিফারেন্সিয়েশন করলে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে যায়, একইভাবে ইন্টিগ্রেশন করলে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে সে একত্রে জোড়া লাগে আবার পুরো আগের শেপে সে ফিরাই দেবে। ঠিক আছে, তো ইন্টিগ্রেশনের কাজ কি? ইন্টিগ্রেশন হচ্ছে কি, সে আবার হচ্ছে এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে কি করবে, সে হচ্ছে ইন্টিগ্রেট করবে, মানে জোড়া লাগাই দিবে। ইন্টিগ্রেট করে সে আবার আগের শেপটাকে ফিরে নিয়ে আসবে। ঠিক আছে, সে আবার আগের অবস্থায় ফিরে নিয়ে আসবে। এটা হচ্ছে ইন্টিগ্রেশন। হ্যাঁ, আচ্ছা, নর্মালি হচ্ছে ইন্টিগ্রেশন হচ্ছে এটা হচ্ছে একটা একটা কাজ। আবার ইন্টিগ্রেশন যদি আমরা বাস্তবিক প্রয়োগ দেখি যে আমাদের ইন্টিগ্রেশন আসলে কোথায় কাজে লাগে বা ইন্টিগ্রেশন আমাদের কেন পড়া উচিত। ঠিক আছে, তো ইন্টিগ্রেশন আসলে আমাদের কেন পড়া উচিত, নর্মালি তোমাদের বইয়ে দেখবা যে হচ্ছে ইন্টিগ্রেশন আসলে কি, এরিয়া নির্ণয়ের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরিয়া নির্ণয়ের জন্য। অ্যান্ড ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা ভলিউমও নির্ণয় করতে পারি। হ্যাঁ, আবার ভলিউমও নির্ণয় করা যায়। ঠিক আছে, আবার ইন্টিগ্রেশনের মাধ্যমে কিন্তু তোমার আর্ক লেন্থ বা হচ্ছে তোমার আরো সারফেস এরিয়া, সারফেস ভলিউম এগুলো নির্ণয় করা যায়। ঠিক আছে, তো তোমাদের ইন্টারমিডিয়েটে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি, এরিয়া নির্ণয়। হ্যাঁ, এবং এটাই তোমাদের আছে, তো আমাদের শুধুমাত্র এরিয়া নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, আমরা এরিয়া নির্ণয়ের ক্ষেত্রে ইন্টিগ্রেশন কেন লাগে বলতো? আসলে এটা আসলে যদি আমরা আসলে কেন ইম্পর্টেন্ট দেখো, রেগুলার শেপ চিন্তা করি, ধরলাম যে এটা কি একটা রেগুলার শেপ না, এটা কি একটা একটা বলতো, একটা হচ্ছে বৃত্ত না, এটা এটা হচ্ছে কি একটা রেগুলার শেপ। তো এই রেগুলার শেপের যদি আমরা এরিয়া নির্ণয় করি বলতো, এর এরিয়া কি হবে? তাহলে এ ইজ ইকুয়াল টু কি হবে, পাই আর স্কোয়ার, রাইট? তাহলে এর হচ্ছে এরিয়া কি হবে, পাই আর স্কোয়ার। এটা তো আমরা সবাই জানি। ঠিক আছে, যদি কোনো রেক্টেঙ্গুলার শেপ হয় তাহলে ওর কি হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ হবে এরিয়া, তাই না? কিন্তু সমস্যাটা কখন হয়, সমস্যাটা হয় হচ্ছে যদি কোনো ইররেগুলার আমরা শেপ বের করি। যদি কখনো কোনো ইররেগুলার শেপের ইন্টিগ্রেশন করতে বলে তখন আমরা কিভাবে এরিয়াটা বের করব? ধরো যদি কোনো এরিয়া বের করতে বলে আর কি ইররেগুলার শেপের, যেমন হচ্ছে ধরো একটা ইররেগুলার শেপ আছে, যে এটা হচ্ছে ধরো এরকম একটা ইররেগুলার শেপ আছে, রাইট? হ্যাঁ, এটা একটা ইররেগুলার শেপ। হ্যাঁ, ধরলাম যে এটা একটা ইররেগুলার শেপ। হ্যাঁ, নর্মালি হচ্ছে কি, এটা হচ্ছে তার একটা ইররেগুলার শেপ, তাই না? আচ্ছা, এরকম ইররেগুলার যদি শেপ থাকে তাহলে দেখো তো তুমি কি কোনো সূত্র ইউজ করে বা কোনো ফর্মুলা ইউজ করে কি তুমি এটা ইন্ডিকেট করতে পারবা, মানে এরিয়া বের করতে পারবা? পসিবল না, তাই না? তাহলে তখন আমরা কি করি, তখন আমাদের হচ্ছে নিয়ে আসা লাগে ইন্টিগ্রেশনের ধারণাটা। ঠিক আছে, তো ইন্টিগ্রেশন হচ্ছে কি করে, ইন্টিগ্রেশন হচ্ছে যে অনেকগুলো ক্ষুদ্র 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 অংশকে সে যোগ করে আগের শেপে ফেরাই দেয়, তাই না? তো আমি যদি এই পুরা শেপটার যদি আমি এরিয়া বের করতে চাই তাহলে আমাকে কি করা লাগবে বলো তো? আমাকে প্রথমে প্রথমে এটাকে অনেক ক্ষুদ্র একটা অংশ কেটে নিলাম। ধরো আমি এখান থেকে এই অবধি, ধরো আমি এখান থেকে এই অবধি একটা অনেকটা ক্ষুদ্র একটা অংশ নিলাম। হ্যাঁ, অনেক একটা ক্ষুদ্র। হ্যাঁ, ঠিক আছে, এটা 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 মানে একদম তোমার যেমন দৃষ্টিগোচর না এমন দৃষ্টিগোচর হবে না। ঠিক আছে, এর থেকেও আরো অনেক ক্ষুদ্র হবে, তো এর থেকে ক্ষুদ্র তো আর দেখানো পসিবল না, তার কারণে তো এই ক্ষুদ্রটা ছাড়া আমি যদি এই ক্ষুদ্র যে অংশটা কেটে নিলাম এটা যদি আমি ডিএক্স ধরি, যদি আমি কি ধরি, ডিএক্স পরিমাণ অংশ যদি আমি কেটে নেই এবং তাহলে কি ডিএক্স পরিমাণ অংশ,
আচ্ছা দেখো এটা যদি ক্ষুদ্র হয় তাহলে বলো তো এই অংশটা আর এই অংশটা কি লিনিয়ার হবে না? এই অংশটা আর এই অংশটা কি লিনিয়ার হবে না? তখন কি বলতো এটা একটা আয়তক্ষেত্রের মতো কাজ করবে না? হ্যাঁ, তাহলে কি এটা আয়তক্ষেত্র হবে না তখন একটা বলতো? তো এটা তাহলে এই অংশটা যদি তোমার ডিএক্স ধরি, আমি আবার যদি এই অংশটা তখন কি ধরি বলতো, এই অংশটা যদি আমি ওয়াই ধরি, হ্যাঁ এই অংশটা কি ধরবো, ওয়াই ধরবো, তাহলে বলতো আমি হচ্ছে এরিয়া সমান কি পাবো? তাহলে ওই ক্ষুদ্র অংশটা এরিয়া সমান আমি কি পাবো বলতো? ওই ক্ষুদ্র অংশটা এরিয়া সমান কি পাবো বলতো? এই ক্ষুদ্র অংশটা এরিয়া সমান কি পাবো বলতো? আমি কি লিখতে পারি? ওয়াই ইন্টু ডিএক্স লিখতে পারি না? ওয়াই ইন্টু ডিএক্স লিখতে পারি না? আচ্ছা হ্যাঁ, তাহলে বলো তো এই ক্ষুদ্র অংশটা ওয়াই ইন্টু ডিএক্স লিখতে পারে, কিন্তু আমার তো শুধু এই ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল বের করলে হবে না, হ্যাঁ আমার কি লাগবে? আমার পুরো অংশের ক্ষেত্রফলটা লাগবে। তাহলে তখন আমাকে কি করা লাগবে? এই যে তোমার পুরো অংশটাকে কি করা লাগবে? ইন্টিগ্রেট করা লাগবে, ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেট করলে আমি কি পাবো? ইন্টিগ্রেট করলে আমি এই যে পুরো অংশটা, এই পুরো অংশটা আমি কি পাবো? এই ক্ষেত্রফলটা পেয়ে যাবো। এই কারণে হচ্ছে তোমার ইন্টিগ্রেশনটা এত ইম্পর্টেন্ট। তখন তাহলে ইন্টিগ্রেশনের মাধ্যমে তুমি যে কোনো ইরেগুলার শেপ, সব ইরেগুলার শেপে তুমি হচ্ছে কি করতে পারবা? ক্ষেত্রফল বের করতে পারবা, ঠিক আছে? একইভাবে ভলিউমে বের করতে পারবা। বড় হলে শিখবা ভলিউম কিভাবে বের করা লাগে, হ্যাঁ ওখানে ডাবল ইন্টিগ্রেশন করা লাগে, তো এইটা এখন মানে শেখার কোনো প্রয়োজন নাই। তো আমরা আসলে এরিয়া নির্ণয় কিভাবে করে সেটাই শিখবো, ওকে? আচ্ছা, আমরা যদি এখন নেক্সটে যাই তাহলে দেখো কি আছে। হ্যাঁ, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আচ্ছা, ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটা শেখার আগে আমরা আসলে আরেকটা ব্যাপার এখানে শিখে রাখি, সেটা হচ্ছে যে তোমার ইন্টিগ্রেশন মূলত, আচ্ছা তোমার হচ্ছে ইন্টিগ্রেশন 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 হচ্ছে মূলত তোমার কয় ধরনের? ইন্টিগ্রেশন হচ্ছে মূলত তোমার দুই ধরনের হয়, ঠিক আছে? একটা হচ্ছে তোমার ইনডিফিনিট ইন্টিগ্রাল, এটা তোমার হচ্ছে কি ইনডিফিনিট ইন্টিগ্রাল, ইনডিফিনিট, অ্যান্ড হচ্ছে একটা তোমার হচ্ছে কি ডিফিনিট ইন্টিগ্রাল, রাইট? একটা তোমার হচ্ছে কি ডিফিনিট ইন্টিগ্রাল। এটা হচ্ছে তোমার কি ডিফিনিট ইন্টিগ্রাল। তো ইনডিফিনিট ইন্টিগ্রাল আসলে কি? ইনডিফিনিট ইন্টিগ্রাল হচ্ছে অনির্দিষ্ট যৌগজ, রাইট? অনির্দিষ্ট মানে যেখানে কোনো নির্দিষ্ট, মানে একটা বিষয় মাথায় রাখো, পরে আমরা শিখবো এটা, যে এইখানে কোনো কোনো কি থাকবে না, লিমিট থাকবে না, ঠিক আছে? আপার লিমিট লোয়ার লিমিট থাকবে না, ডিরেক্ট এটা কি করা লাগবে? কোনো ফাংশনকে কি করা লাগবে? এটা কোনো ফাংশনকে হচ্ছে ডিরেক্টলি ইন্টিগ্রেট করা লাগবে, এখানে কোনো লিমিট বসানো থাকবে না। বাট ডিফিনিট ইন্টিগ্রাল মানে কি নির্দিষ্ট ইন্টিগ্রাল, তো এখানে একটা নির্দিষ্ট একটা রিজিয়নের মধ্যে বা নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে বা নির্দিষ্ট একটা পোর্শনের মধ্যে তোমাকে ইন্টিগ্রেট করা লাগবে। যেমন হচ্ছে আমি যদি বলি যে নির্দিষ্ট ইন্টিগ্রালটা আসলে কি, ধরো একই অংশতে এফ অফ এক্স, এক্স এর ফাংশনকে আমরা ইন্টিগ্রেট করব, তো এটা কত থেকে কত পর্যন্ত ধরলাম হচ্ছে এ থেকে বি অবধি, ঠিক আছে? এ থেকে বি অবধি। যেমন এটা এ থেকে বি অবধি বলতে কি বোঝায়? যে আমার হচ্ছে লোয়ার লিমিট মানে কি শুরু হবে এ থেকে এন্ড শেষ হবে কোথায় গিয়ে বি তে। ধরলাম আমি যদি একটা যদি তোমাকে বলি, আচ্ছা আচ্ছা এখানে যদি আমি একটা, ধরো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই অক্ষ অ্যান্ড হচ্ছে এটা এক্স অক্ষ, রাইট? আচ্ছা হ্যাঁ, তাহলে ধরলাম এটা এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ অ্যান্ড এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে তোমার এক্স অক্ষ অ্যান্ড এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ। ধরো আমি এখানে একটা ফাংশন পাইলাম হচ্ছে এটা, হ্যাঁ এটা একটা তোমার ধরো যে এফ অফ এক্স এর একটা ফাংশন, হ্যাঁ এফ অফ এক্স একটা ফাংশন। তো বলো তো এই ফাংশনের আমি যদি ধরো, আমি যদি তোমার হচ্ছে এইখান থেকে, ধরো এইখান থেকে এই অবধি, হ্যাঁ এইখান থেকে এই অবধি যদি আমি ইন্টিগ্রেট করি, হ্যাঁ বা ইন্টিগ্রেট করতে চাই, তাহলে এখানে ধরো এক্স ইজ ইকুয়াল টু এ অংশ অ্যান্ড এটা হচ্ছে তোমার এক্স ইজ ইকুয়াল টু, এটা এই জায়গাটা হচ্ছে তোমার কি এক্স ইজ ইকুয়াল টু এ অ্যান্ড এই জায়গা হচ্ছে তোমার হচ্ছে কি এক্স ইজ ইকুয়াল টু বি, তাই না? তাহলে আমাকে ইন্টিগ্রেশন করা লাগবে কি, মানে এরিয়া বের করা লাগবে কি এতটুকু অংশে, রাইট? এতটুকু অংশে আমি বলছি, তাহলে কি বাইরের অংশটা কিন্তু নাই। তো বলো তো তখন আমাকে নর্মালি ইন্টিগ্রেশন করা লাগবে কতর মধ্যে? এই যে লোয়ার লিমিট, এটা হচ্ছে কি, এটা হচ্ছে লোয়ার লিমিট, শুরু হবে কোন জায়গা থেকে? এই জায়গা থেকে। তাহলে আপার লিমিট কোনটা? এটা। তার মানে আমি ইন্টিগ্রেট করা লাগবে হচ্ছে এই যে এ থেকে বি পর্যন্ত, এই নির্দিষ্ট রিজনের মধ্যে, ঠিক আছে? কিন্তু ইনডিফিনিট ইন্টিগ্রাল মানে কি অনির্দিষ্ট, অনির্দিষ্ট তোমার যোগজের মধ্যে এরকম কোনো কিছু বলে দেওয়া থাকে না, ঠিক আছে? তো এতটুকুই মনে রাখবা যে যেগুলো নির্দিষ্ট যোগজ ওইখানে তোমাকে কি দেওয়া লাগবে, তোমার লিমিট হচ্ছে উল্লেখ করা থাকে, আর অনির্দিষ্ট যোগজের মধ্যে কোনো প্রকার লিমিট উল্লেখ করা থাকে না, ঠিক আছে? এতটুকুই। আচ্ছা, এরপর নেক্সট কি বলছে যে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আচ্ছা, ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটা আসলে কি? দেখো আমরা ধরো একটা হচ্ছে কোনো কোনো অনির্দিষ্ট যোগজকে, অনির্দিষ্ট যোগজ মানে কি যেখানে কোনো কি থাকবে না,
লিমিট থাকবে না, তাই না? তাহলে ধরো কোনো একটা অনির্দিষ্ট যোগজকে আমরা ইন্টিগ্রেট করলে, ধরো একটা অনির্দিষ্ট যোগজকে ইন্টিগ্রেশন অফ ধরো এক্স স্কোয়ার ডিএক্স, হ্যাঁ, তো এটাকে আমরা ইন্টিগ্রেশন করবো। এটাকে নর্মালি ইন্টিগ্রেশন করলে কি হবে এটা আমরা পরে শিখবো, তাই পরে আছে ইন্টিগ্রেশন। নর্মালি ইন্টিগ্রেশন করলে এটা কি হবে যে এক্স এর পাওয়ার এন প্লাস ওয়ান, তাই না? তাহলে কি হবে এক্স এর পাওয়ার এন প্লাস ওয়ান, তাহলে এন সমান কত 2 প্লাস 1, নিচে হচ্ছে কত হবে, নিচে হচ্ছে এন প্লাস ওয়ান হবে, তাই না? তাহলে কি 2 প্লাস 1, তাহলে আমি কত পাইতেছি এখানে যে হচ্ছে এক্স কিউব বাই 3, এবং এখানে একটা কি যোগ করা লাগে, একটা হচ্ছে তোমার একটা কনস্ট্যান্ট, একটা ভ্যালু যোগ করা লাগে, ঠিক আছে? এটাকে বলা আছে কি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ঠিক আছে? তো এটা আসলে কেন আসতেছে বা এটা আমরা আসলে কেন ইউজ করি চলো একটু শিখে নিই, ঠিক আছে? তো আমরা যদি দেখো নর্মালি ধরো একটা ফাংশন আছে এফ অফ এক্স, ধরলাম যে একটা এক্স এর ফাংশন হচ্ছে, ধরলাম যে হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, নর্মালি ধরো একটা ফাংশন আছে যে এফ অফ এক্স, হ্যাঁ, তো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ধরলাম যে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 8 ইজ ইকুয়াল টু 8, হ্যাঁ, x স্কয়ার প্লাস 8, ধরো এটা একটা ফাংশন। তো বলো তো এই ফাংশনকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, ধরলাম যে হচ্ছে ডিফারেন্সিয়েশন যদি আমি করি, তো এটাকে y ইজ ইকুয়াল টু ধরি, y ইজ ইকুয়াল টু f অফ x ইজ ইকুয়াল টু এটা, হ্যাঁ। তো ধরো আমি এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে বলো তো dy বাই dx, হ্যাঁ, dy বাই dx সমান কি লেখা যায় আমি বলো তো, এটা লেখা যায় হচ্ছে 2x প্লাস 2, তাই না, 2x প্লাস 2x প্লাস 2, হ্যাঁ, 2x প্লাস 2, আর এটা তো কনস্ট্যান্ট বলে তখন কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে কি আমি নর্মালি কি করছি এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করছি, করে আমি কি পাইছি এই ভ্যালুটা পাইছি। আমি কিন্তু তোমাকে বলছি যে হচ্ছে ডিফারেন্সিয়েশন কি করে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে, বাট ইন্টিগ্রেশন কি করে তার বিপরীত কাজটা করে, তাহলে কি ওই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে জোড়া লাগায় আবার কি আগের শেপে ফিরে দেয়, তাই না? এখন যদি আমি তাহলে কি এই যে ডিফারেন্সিয়েশন করা ভ্যালুটাকে যদি আমি কি করি ইন্টিগ্রেট করি, তাহলে কি আবার যদি আমি এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি আমার এই যে এফ অফ এক্স কি পাওয়ার কথা না, এফ অফ এক্স যে আমার ফাংশনটা আছে এটা পাওয়ার কথা না আমার বলো তো, হ্যাঁ, তো এটা আমার পাওয়ার কথা। তাহলে তো চলো দেখি আমরা এটা পাই কিনা। তাহলে তাহলে কি করবো আমরা ইন্টিগ্রেশন করবো, তাহলে এটাকে কি করবো ইন্টিগ্রেশন করবো, তাহলে ইন্টিগ্রেশন করে দেখি কি 2x প্লাস 2, তাই না? তাহলে এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি কার সাপেক্ষে x এর সাপেক্ষে, তাহলে কি d অফ x, তাই না? তো এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কত আসে দেখো তো, ইন্টিগ্রেশন করলে তাহলে কি উপরের পাওয়ার কত থাকে, উপরের পাওয়ার কি যদি n হয় তাহলে কি হয় উপরে n প্লাস 1, নিচে হচ্ছে ওটা n প্লাস 1, তাই না? তাহলে এখান থেকে কত আসবে বলো তো 2x স্কয়ার বাই হচ্ছে 2, তাই না, প্লাস তাহলে কি 2, এখানে বলো তো এখানে কত আছে, এখানে x এর পাওয়ার 0 না, তাহলে এখানে কত হবে, তাহলে 0 প্লাস 1 কত x হবে না, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আমি কি পেলাম বলো তো, এখান থেকে ভ্যালুটা কত পেলাম যে x স্কয়ার প্লাস 2x, রাইট, x স্কয়ার প্লাস 2x, বাট দেখো তো আমার কিন্তু কথা ছিল হচ্ছে পূর্বের ভ্যালুটা পাওয়ার, বাট আমি কি পাইছি শুধু এতটুকু অংশ পাইছি, তাহলে কি আমার কি 8 বা কনস্ট্যান্টটা কি আসছে, কনস্ট্যান্টটা কিন্তু এখানে আসে নাই। এই কারণে তোমার ইনডিফিনিট ইন্টিগ্রালের মধ্যে একটা কি দেওয়া যায়, একটা হচ্ছে অলওয়েজ একটা কি দেওয়া লাগে একটা কনস্ট্যান্ট একটা যোগ করা লাগে, কারণ আমি জানি না, হ্যাঁ, আমি জানি না যে এখানে হচ্ছে তোমার পূর্বের ফাংশনে ফিরে যাইতে আমার কতটুকু মান এখানে আসতেছে, এটা কিন্তু এখানে বলে দিতেছে না, তো ঠিক আছে। তো এই কারণে এখানে একটা কনস্ট্যান্ট ভ্যালু এখানে অ্যাড করা লাগে। এখন কি বুঝতে পারছো যে আমরা কেন কনস্ট্যান্ট ভ্যালু অ্যাড করি, হ্যাঁ। কিন্তু তোমার এটা যদি তোমার ডিফিনিট ইন্টিগ্রাল হইতো, মানে তোমার কি নির্দিষ্ট যোগ হইতো, তখন কিন্তু এখানে এই কনস্ট্যান্টটা যোগ করা লাগতো না, কারণ তখন কি সরাসরি তোমার কাছে কি থাকতো a থেকে b রিজন থাকতো, এবং ওইখানে কি করতাম আমি f অফ x dx, তাহলে ওইখানে কি থাকতো বলতো, এখানে সরাসরি তোমার হচ্ছে আমি মান বসাই দিলে যে ভ্যালুটা থাকবে, যে ভ্যালুটা বের হওয়ার কথা ওইটাই আসতো এক্স্যাক্টলি আমার কি যে ফাংশনটা থাকার কথা ওই ফাংশনটাই চলে আসতো, ঠিক আছে। তো নর্মালি হচ্ছে এই কারণেই হচ্ছে কি তোমার ইনডিফিনিট ইন্টিগ্রালের মধ্যে সবসময় কি যোগ করে দেওয়া লাগে, একটা হচ্ছে সি যোগ করা দেওয়া লাগে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা দেখো, আমি আসলে ট্রাই করছি যে তোমাদের মানে যেটা হচ্ছে মেইন জায়গা, হ্যাঁ, যেমন প্র্যাকটিস এবং হচ্ছে টাইপ ভিত্তিক, কারণ ইটিয়েশন চ্যাপ্টারটা এত বড় যে তুমি আসলে করে শেষ করতে পারবে না, কারণ এখান থেকে কোশ্চেনের টাইপ এত বেশি যে তুমি করে শেষ করতে পারবে না। তো এখানে আমরা ম্যাথের প্রতি বেশি ফোকাস করব। তো দেখো আসলে নর্মালি ইন্টিগ্রেশনের যে ফর্মুলাগুলো আছে এগুলো আসলে মনে রাখলেই হয়। যেমন ধরো ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করতে গেলে আমাকে কি করা লাগবে,
দেখো তাহলে x এর পাওয়ার n, তাহলে কি হয় আমি যেটা এই যে একটু আগে করাইলাম যে x তাহলে n+1 নিচে হচ্ছে কি ওইটা n+1 ভাগ হয়ে যাবে। যেহেতু এটা কি অনির্দিষ্ট ধ্রুবক তার মানে এখানে কি একটা দেখো সবগুলোর মধ্যে একটা কি আছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট কি আছে এটা যোগ অবস্থায় আছে। তো দেখো এখানে কি আছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট এটা যোগ অবস্থায় আছে, ঠিক আছে। তো একইভাবে তোমার হচ্ছে কি 1/x পাওয়ার n, 1/x পাওয়ার n তাহলে বলো তো x পাওয়ার n থাকলে কি হয় এটা এটা তো কি হয় বলো তো x মাইনাস n হয় না, তাহলে কি নিচে কি 1/x পাওয়ার n, তাহলে এটা কি তখন কি হবে x ইনভার্স n হবে। তাহলে ওই একই ভাবে তোমার হচ্ছে কি -1 n-1 ওই যে তোমার একই ভাবে আর কি আলটিমেটলি এই ফর্মুলাটাই, ঠিক আছে, এই ফর্মুলাটাই কিন্তু এটা আসলে একবারে দিতে, তো তোমার এই ফর্মুলা মুখস্থ রাখলে হবে, এটা লাগবে না। হ্যাঁ, তো একইভাবে 1/√x 2√x হবে, তারপরে হচ্ছে 1/x সমান ln x প্লাস c ex এই হবে, ঠিক আছে, e⁻mx। হ্যাঁ, এটা হচ্ছে এটা তোমার হচ্ছে কি e⁻mx এ থাকবে, বাট এখানে কি m গুণ অবস্থা আছে না, এই কারণে এটা ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তো একইভাবে এর পাওয়ার x নিচে কি হবে ln a। দেখো তুমি আমরা ডিফারেন্সিয়েশনে কি করছি ln a কিন্তু গুণ হয়, ঠিক আছে, কিন্তু এখানে আমার ভাগ হয়ে যাচ্ছে। sin x সমান কি মাইনাস cos x, ঠিক আছে, cos x সমান sin x, sec স্কয়ার x সমান হচ্ছে কি tan x, cosec স্কয়ার x সমান মাইনাস cot x, ঠিক আছে, sec x into tan x is equal to sec x হবে, আবার cosec x into cot x is equal to মাইনাস cosec x হবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা হচ্ছে এগুলো দেখে নেবা, পড়ে নেবা, ঠিক আছে, তাহলে বুঝতে পারবা। তারপর আমরা যখন বিভিন্ন টাইপ করব তখন কোন সূত্র কোন জায়গায় ইউজ হইতেছে এগুলো আমরা আবার ওখানে লিখে রাখবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে পরের পেজে যাই। হ্যাঁ, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে কি তোমার ট্রিগোনোমেট্রি। ভাই বিশ্বাস করো, তুমি যদি হচ্ছে ট্রিগোনোমেট্রির ফর্মুলা প্লাস ইউজ এর যে হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন যদি তুমি জানো, তোমার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন তোমার ম্যাথের কোনো জায়গায় তুমি আটকাবা না। কারণ কি আমাদের মেইন প্রবলেমটা হয় হচ্ছে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনে, যে আমার কিভাবে এটাকে কি কি করে আনবো, ছোট করে আনবো, মানে অনেক বড় তোমার হচ্ছে সামারি করে নিচে একটা কি সহজ করে আনবো, সেটাকে আমরা ইন্টিগ্রেশন করবো। আসলে এই জায়গাতে ট্রান্সফরমেশনটাতে সমস্যা হয়ে যায়। আমরা আমার হচ্ছে কি ট্রিগোনোমেট্রিক কোন ফর্মুলা ইউজ করলে এটা কিভাবে সহজ হয়ে আসে এগুলো আসলে আমরা বুঝতে পারি না, ঠিক আছে। এই কারণে আমরা এই ব্যাপারটা অনেক সহজ হয়ে যায় ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে। এই কারণে আমি সবগুলা ট্রিগোনোমেট্রিতে যেগুলো ফর্মুলা আর কি কাজে লাগে সবগুলো এখানে লেখা আছে। তো তোমরা যদি পড়ে নাও তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ইভেন এটা তোমার ট্রিগোনোমেট্রি এবং হচ্ছে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন উভয় ক্ষেত্রে এটা তোমার সুবিধা করবে, ঠিক আছে। তো দেখো আমরা নর্মালি এখানে যেগুলো কাজে লাগে তোমাদের হচ্ছে এই যে sin 2a, হ্যাঁ, sin 2 এর সূত্র, cos 2 এর সূত্র, 2 sin স্কয়ার a cos স্কয়ার a, এন্ড হচ্ছে এই যে sin 2 কে tan এর মাধ্যমে প্রকাশ, cos 2 কে tan এর মাধ্যমে প্রকাশ, ঠিক আছে, cot 2 কে তারপরে হচ্ছে tan 2 কে tan এর মাধ্যমে, ঠিক আছে। এরপরে মাঝে মাঝে হচ্ছে কি খুবই কম বা রেয়ারের মধ্যে তোমার এই যে sin 3 এর সূত্রটা লাগে এবং cos 3 এর সূত্রটা লাগে, ঠিক আছে। তো এগুলো মুখস্থ করে নেবা। আর এগুলো তো তোমার পড়তেই হবে, কারণ এগুলো এগুলো মুখস্থ করা ছাড়া তুমি ম্যাথের মধ্যে আগাইতেই পারবে না। সো ট্রিগোনোমেট্রির সব ফর্মুলা মুখস্থ হয়, এটা তেমন লাগে না, এটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে তেমন লাগে না, বাট তোমাদের ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে অনেক বেশি লাগে, ঠিক আছে। তো আমরা হচ্ছে প্রথম টাইপে আলোচনা করি, ঠিক আছে। প্রথম টাইপে কি বলা আছে দেখো তো, টাইপটা হচ্ছে এরকম যে যদি তোমার হচ্ছে কি ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স প্লাস বি ডিএক্স আকৃতির হয়, তাহলে কি এক্স প্লাস বি ডিএক্স আকৃতির হয়, তখন তোমাকে নর্মালি হচ্ছে দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে তোমার নর্মালি হচ্ছে এই টাইপগুলো ইয়াতে আসে তোমার এমসিকিউ এর ক্ষেত্রে আসে, ঠিক আছে, এমসিকিউ এর ক্ষেত্রে তোমার আসে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় মাঝে মাঝে এমসিকিউ দুই একটা দিয়ে দেয়, ঠিক আছে। তো এখানে নর্মালি হচ্ছে তোমার তুমি যদি রিটেনে ইউজ করো তোমার সেই ক্ষেত্রে উভয় ইউজ করা যাবে, তোমার এটা ইউজ করা যাবে, আবার হচ্ছে এই নিয়ম ইউজ করা যাবে, আবার হচ্ছে এই শর্টকাটটা ইউজ করা যাবে। রিটেনের ক্ষেত্রে তোমার এটা প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে। তো তারপরও তোমরা এটাকে ধরে নেবা, তাহলে এক্স প্লাস বি গুলো জেড ধরতে হবে, সেক্ষেত্রে ডিএক্স। আচ্ছা যাই হোক, আমরা দেখি এই যে একটা ম্যাথ আসছে, আবার বুটেক্সে একবার আসছে, একবার কুয়েটে আসছে, ঠিক আছে। তো দেখো, আর সেকেন্ড নিয়মটা কি বলে যে যদি তোমার ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স প্লাস বি ডিএক্স হয়, তাহলে কি করা লাগবে দেখো তো, এক্স প্লাস বি এর সাপেক্ষে এফ অফ এক্স প্লাস বি এর যোগজীকরণ বা ইন্টিগ্রেশন করতে হবে। তারপরে কি হবে, এক্স এর সহগটা এখানে কত, এক্স এর সহগ কত এ না, তাহলে এটার নিচে ভাগ হয়ে যাবে, তাই না। তাহলে দেখো আমরা নর্মালি দেখি এই ম্যাথটা দেখি, তাহলে বুঝতে পারবো যে দেখো এখানে কি বলছে যে আমি এটাকে কিভাবে লিখতে পারি বলো তো, ইন্টিগ্রেশন অফ 1 দেখো তো এইভাবে লেখা যায় না, 1 মাইনাস 6x, এটা কত 1/3 না, কিউবিক রুট কত হয় 1/3 না, হ্যাঁ 1/3। তাহলে বলো তো এটার সমান আবার কি লেখা যায়, এটার সমান আবার কি লেখা যায়, ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস 6x কত লেখা যায় এটা বলো তো, -1/3 লেখা যায়, তাই না, -1/3 না, হ্যাঁ -1/3। এখন দেখো তো এখানে কি বলছে, শর্টকাটটা দেখো আমি ফলো করে দিই, যে x প্লাস বি এর সাপেক্ষে f অফ x এর যোগজীকরণ করতে হবে, তাই না। তাহলে আমি যদি এর যদি ইন্টিগ্রেশন করি, তাই না, এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কত পাই বলো তো,
তাহলে কি ax প্লাস b এর সাপেক্ষে, তার মানে কি এই যে এই অংশটাকে কি করা লাগবে, ইন্টিগ্রেশন করা লাগবে। তাহলে দেখো তো এই অংশটাকে যদি আমি ইন্টিগ্রেশন করতে কত হয়, দেখো তো 1 মাইনাস 6x, তাহলে কত মাইনাস 1/3 প্লাস 1, রাইট? তাহলে ওইটাকে আবার নিচে ইয়ে করে দেই, ভাগ করে দেই, তাই না? যেহেতু আমরা ইন্টিগ্রেশন করলাম, তাহলে কি এটাকে আবার নিচে ভাগ করে দেওয়া লাগবে না? কত মাইনাস 1/3 প্লাস 1, তাই না? এটা কি হলো, আমার এই অংশটার কি হয়ে গেল, ইন্টিগ্রেশন করা হয়ে গেল, রাইট? ইন্টিগ্রেশন করা হয়ে গেল। কিন্তু আমার হচ্ছে এখানে ভাগ কত আছে, x এর সহগ আছে না, এই যে x এর সহগ, তাহলে কি এখানে x এর সহগ কি হবে, x এর সহগ কত -6 না, তাহলে এখানে কি হবে ইনটু -6। তাহলে আলটিমেটলি আবার অ্যানসারটা কি আসবে বলো তো? আলটিমেটলি আবার অ্যানসারটা আসবে যে হচ্ছে 1 - 6x 1 - 6x, তাহলে এখানে কত আসবে, এটা যোগ করলে কত আসে বলো তো? তাহলে কত আসে, 2/3 আসে। হ্যাঁ 2/3, 2/3, আর নিচে কত কত থাকে তোমার বলো তো, 2/3 ইন্টু -6, তাহলে 2/3 ইন্টু -6 সমান কত হয়, -4 হয়। তার মানে কি দেখো এটা আমরা সহজে একটা কি আমরা অ্যান্সারটা করতে পারলাম, ঠিক আছে? এটা কি বুঝছো এই ব্যাপারটা? আচ্ছা, আর এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে, সেটা হচ্ছে কি যে তুমি চাইলে সব ফাংশনকে এইভাবে করতে পারবে না, ঠিক আছে? তাহলে এখানে দেখো তোমার ax প্লাস b থাকলেই শুধু সম্ভব, মানে কি x এর ঘাত যখন 1 হবে তখনই এটা হচ্ছে হলে এই শর্টকাট ব্যবহার করা যাবে বা যোগদিন করা যাবে, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে কি x এর ঘাত যখন 1 থাকবে, দেখো এখানে x এর ঘাত কত 1 না, এখানে x এর ঘাত কত 1, তাহলে এখানে কত 1, মানে অলওয়েজ কি 1 থাকতে হবে, আনলেস কিন্তু এটা কিন্তু ব্যবহার করা যাবে না, ঠিক আছে? তো এটা তখনই ব্যবহার করা যাবে যখন হচ্ছে কি x এর ঘাত 1 থাকবে, ঠিক আছে? তো আশা করি এটা তেমন ইম্পর্টেন্ট একটা টাইপ না, এটা হচ্ছে নরমালি একটা দেখাই দিছে, ঠিক আছে? এটা ফার্স্ট টাইপ হিসেবে এটা দেখাই দিছে। এটা মানে মাঝে মাঝে আর কি দুই একটা এমসিকিউ দিয়ে দেয়। হ্যাঁ, নেক্সট টাইপে কি বলছো দেখো। আচ্ছা, নেক্সট টাইপ হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা আসলে মানে বলার কিছু রাখে না, যে হচ্ছে সরলীকরণ। মানে ত্রিকোণমিতি আমি বলছি যে তুমি যদি ত্রিকোণমিতি পারো, তাহলে দেখবে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন মানে কখনই আটকাবে না, তুমি মানে সবগুলোতে পুরো হয়ে যাবে। কারণ কি, কারণ আলটিমেটলি তোমার সব জায়গায় তোমার ওগুলোই কাজ, যে তোমার হচ্ছে কোনটাকে তুমি ভাঙাইতেছো, কিভাবে সূত্র ইউজ করতেছো, হ্যাঁ, কত সহজে তুমি এটাকে ভাঙায় তোমাকে লাস্ট পর্যায়ে নিয়ে যেতে পারতেছো, এটাই। দেখো বুয়েট 24-25 আসছিল, খুবই একটা ইন্টারেস্টিং ম্যাথ, যে হচ্ছে দেখো এখানে কি করা লাগবে, দেখো তো সরলীকরণ, তুমি যত দ্রুত সরলীকরণ করতে পারবা তোমার ইন্টিগ্রেশন তত সহজে তুমি বের করতে পারবা, ঠিক আছে? তো এই কারণে তোমার ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো মানে এর অ্যাপ্লিকেশনগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এই কারণে তোমার সবসময় মাথায় রাখতে হবে যে ইন্টিগ্রেশনের সূত্র, ডিফারেন্সিয়ালের সূত্র, তারপরে তোমার হচ্ছে ত্রিকোণমিতির সকল সূত্র মাথায় রাখলে তখন তুমি সহজেই যে কোনো টপিক শেষ করতে পারবা, যে কোনো টপিক সহজে করতে পারবা। আচ্ছা দেখো, তাহলে এখানে তো আর নতুন করে কিছু বলার নেই, তুমি যত বেশি হচ্ছে ফর্মুলা ইউজ করতে জানবা, ফর্মুলা অ্যাপ্লিকেশন জানবা, তত এই টাইপটা তুমি কভার করতে পারবে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে একাডেমিক প্লাস এডমিশনে এই টাইপটা অনেক বেশি ফলো করে, হ্যাঁ, কারণ এইখান থেকে মানে টাইপ ভিত্তিক কোশ্চেন অনেক হয়, ঠিক আছে? তো আমি এখানে নর্মালি একটা কোশ্চেন দিছি, যে হচ্ছে এক্ষেত্রে বীজগণিত ত্রিকোণের সূত্র ব্যবহার করে যোজ্য রাশিকে সরলীকরণ করে অথবা যোগযোগ করতে হবে। কারণ তুমি যদি নর্মালি যদি তুমি ইন্টিগ্রেশন করো, তাহলে দেখবে যে অনেক বড় ইন্টিগ্রেশন হয়ে যায়। তুমি যদি ধরো যে একটা ধরো ইন্টিগ্রেশন দিছে ওইটাকে তুমি নর্মালাইজ করে ইন্টিগ্রেশন করো, তাই দেখবা যে অনেক অনেক হচ্ছে ইজিলি ইন্টিগ্রেশন করতে পারতেছো। কিন্তু দেখবা যদি তুমি হচ্ছে ইন্টিগ্রেশন মানে না করো, তুমি কি এই সরলীকরণ না করো, তাহলে দেখবা যে ইন্টিগ্রেশনটা অনেক বড় হবে, ঠিক আছে? ওটা অনেক সময় সাপেক্ষ। আচ্ছা দেখো, তাহলে এটা কি বলছে 2024-25 আসা, যে বলছে দেখো এই যে এফ ড্যাশ এক্স, এই এফ ড্যাশ এক্স মানে জানো, এফ ড্যাশ এক্স মানে হচ্ছে আমি একবার ডিফারেন্সিয়েশন করছি, ঠিক আছে? এফ ড্যাশ এক্স, তাহলে কি ডি এফ ড্যাশ এর সময় আমি লিখতে পারি, মানে এফ ড্যাশ এক্স বা হচ্ছে এফ প্রাইম এক্স সমান আমি লিখতে পারি ডি বাই ডিএক্স। ডি বাই ডিএক্স সমান এটাকে লেখা হচ্ছে এফ বাই এফ ড্যাশ সরি এফ প্রাইম এক্স, তাই না? এফ প্রাইম এক্স এটা সমান লেখা যায়, ঠিক আছে? একবার ডিফারেন্সিয়েশন, তার মানে কি এখানে দেওয়া আছে যে আমার একবার ডিফারেন্সিয়েশন করলে যে মানটা হয় সেটা হচ্ছে কি tan ইনভার্স sec x প্লাস tan x, তাই না? আচ্ছা দেখো তো, তাহলে এই হলে তাহলে কি এফ অফ 0 ইজ ইকুয়াল টু 0 হলে তাহলে এফ অফ 1 এর মান বের করতে হবে, তাই তো? আচ্ছা দেখো তো, এই যে আমি যদি কোনোভাবে যদি এই অংশটাকে যদি আমি কি করতে পারি বলতো, সরলীকরণ করতে পারি, সরলীকরণ করে যে একটা যদি কি সিম্পল একটা ফর্মেটে আনতে পারি, তাহলে কি আমার ম্যাথটা অনেক ইজি না? তাহলে চলো তো এটা কি করা যায় কিনা দেখি তো। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমরা এটাকে করে নেই। আচ্ছা, এইটা হচ্ছে একটা আলাদা পোর্শন, জাস্ট বোঝার ক্ষেত্রে এটা আমি তোমাদের দিলাম আর কি। হ্যাঁ, তো দেখো তাহলে কি sec x প্লাস tan x, তাহলে sec x প্লাস tan কে কি করা যায় বলো তো, sec x প্লাস tan x, তাহলে এটাকে আমরা কি করব, সরলীকরণ করব। তাহলে sec x প্লাস tan x কে কিভাবে প্রকাশ করা যায় বলো তো তোমরা? তাহলে sec x কে কি লেখা যায় বলো তো, 1/1 cos x, তাই না? আর tan x কে কি লেখা যায় বলো তো, sin x প্লাস cos x, রাইট?
তাহলে এখানে কি থাকতেছে তোমার নিচে cos x উপরে হচ্ছে sin x, তাহলে এটা একবারে দেখি আমি, একবারে কি হবে 1 প্লাস cos x, নিচে হচ্ছে কত, সরি 1 প্লাস, এখানে cos x হবে না, এখানে sin x হবে, 1 প্লাস sin x, হ্যাঁ, আর নিচে হচ্ছে cos x, রাইট, নিচে হচ্ছে cos x, ঠিক আছে। তো এখন আসলে কি করা যায় দেখো তো, এখানে একটা মজার ব্যাপার আছে, কি বলতো, দেখো 1 প্লাস sin x আছে এখানে, আর নিচে হচ্ছে কি আছে, cos x আছে, এটাকে কি হিসেবে ধরা যায় বলতো, sin 2x ধরা যায় না বলতো, এটাকে sin 2x ধরা যায় না, তাই না, 2 sin x by 2 into cos x by 2, এটাকে লেখা যায়। এরপরে দেখো তো এখানে কি একটা প্লাস চিহ্ন আছে, তাহলে এরপরে 1 কে কিভাবে লেখা যায় বলতো, ধরো cos স্কয়ার x by 2 প্লাস sin স্কয়ার x by 2, তাই না। দেখো তো উপরে কিসের ফর্মুলা ক্রিয়েট হইতেছে, দেখো তো উপরে তুমি একটু চিন্তা করো যে উপরে কিসের ফর্মুলা ক্রিয়েট হইতেছে, তুমি হচ্ছে একটু যদি খেয়াল করো দেখবা কি এটা, এই দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, দেখছো কত একটা সুন্দর একটা ফর্মুলা আমরা ক্রিয়েট করলাম এখান থেকে। এখন cos 2x কি লেখা যায় বলো তো, cos 2x কে এখানে যেহেতু আমরা কি সবগুলোকে কি এর মধ্যে x বাই 2 এর মধ্যে প্রকাশ করতেছি, তাহলে আমরা কোনোভাবে যদি এই কেউ যদি আমরা কি x বাই 2 এর মধ্যে প্রকাশ করতে পারি, তাহলে কি আমাদের ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে না, তখন কাটাকাটি করতে অনেক সহজ হবে, তাই তো। তাহলে বলো তো আমরা cos 2x সমান কি জানি, cos 2x সমান জানি না যে cos স্কয়ার x বাই, মানে cos 2x সমান কি জানি, cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, জানি কিনা বলো তো, cos 2x সমান কি জানি, cos 2x সমান হচ্ছে কি যে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, তাই না। এখানে যেহেতু আমরা কি 2x সমান কি ধরছি বলতো, আমরা কি ধরছি এখানে 2x সমান যদি x হয় তাহলে কি হবে বলতো, তাহলে তখন কি হবে x ইজ ইকুয়াল টু কি হবে বলতো, x বাই 2 হবে না, এটাই আর কি এখানে বসাইছে, ঠিক আছে। তাহলে এখন দেখো, এখন আমরা যদি এখান থেকে নেক্সট একটা পেজ অ্যাড করি, ঠিক আছে, ধরো একটা পেজ আমরা অ্যাড করি, তারপর উপরে আমরা কি পাইলাম, উপরে আমরা পাইলাম, উপরে আমরা তাহলে কি পাইছি বলতো, এখান থেকে উপরে পাইছি হচ্ছে তাহলে কি পাইছি বলতো, cos x by 2 প্লাস sin x by 2 হোল স্কয়ার, তাই না, এটা তো পাইছি ওইখান থেকে ফর্মুলা ইউজ করে। এন্ড নিচে তো আমি কি পাইছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা পাইছি না, তাহলে ওইখান থেকে কি পাবো বলতো, cos x by 2 প্লাস sin x by 2 ইন্টু a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই না, ইন্টু একটু মিশাই দেই, ইন্টু cos x by 2 মাইনাস sin x by 2। তাহলে বলতো এখান থেকে এখানে দেখো তো, এখানে একটা প্লাস থাকবে, এখানে একটা প্লাস আছে, এখানে একটা প্লাস, তাই না, তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে একটা কাটা যাবে, এখান থেকে কাটা যাবে, তাহলে আমরা কি লিখতে পারি যে উপরে কি থাকবে cos x by 2 প্লাস sin x by 2, তাই না। তো নিচে তো একটা কি হয়ে গেল, নিচে তো একটা কি হলো, কাটা গেল না, তাহলে এখান থেকে শুধু কি থাকবে নিচে, তাহলে নিচে হচ্ছে cos x by 2 মাইনাস sin x by 2, রাইট। আচ্ছা এখন দেখো তো, এখন আমরা এখান থেকে কি লিখতে পারি বলো তো, এখান থেকে সরাসরি কি লিখতে পারি, তাহলে কি উভয়কে আমরা কি দ্বারা ভাগ করবো, cos দ্বারা ভাগ করে দিই, তাহলে cos দ্বারা ভাগ করলে উপরে কি হবে বলো তো, উপরে হচ্ছে 1 প্লাস sin বাই cos সমান কি হবে tan x by 2, তাই না, tan x by 2, নিচে একইভাবে তোমার কত হবে, নিচে হচ্ছে তোমার কি 1 মাইনাস tan x by 2, এতটুকু বুঝতে পারছো। কোন সমস্যা আছে এখানে, আমি তোমাকে একটু আগে ফর্মুলা দেখাইছিলাম, কি দেখাইছিলাম বলতো, যে হচ্ছে ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা ছিল হচ্ছে যে tan a প্লাস b, এটা সমান কি লিখছি দেখো তো, tan a প্লাস b ইজ ইকুয়াল টু tan a প্লাস tan b divided by 1 মাইনাস tan a ইন্টু tan b, তাই না। এটা আমরা কি ফর্মুলা জানি না,
দেখো তো এখানে এই ফর্মুলাকে ওইভাবে রিপ্লেস করা যায় কিনা দেখো তো, ওইভাবে রিপ্লেস করা যায়। দেখো তো 1 প্লাস tan x বাই 2 1 মাইনাস tan x বাই 2, তাই না? তাহলে 1 প্লাস tan x বাই 1 প্লাস tan x বাই 2 এটাকে কিভাবে লেখা যায় দেখো তো? তাহলে এটাকে সমান লেখা যায় না দেখো তো, tan a1 সমান কি লেখা যায় বলো তো, পাই বাই 4। তাহলে tan 45 ডিগ্রির মান কত 1 না? তাহলে প্লাস এদিকে tan a ধরলাম, তাহলে কি tan x বাই 2 এটাকে b ধরি, তাই না? tan x বাই 2, তাহলে কি tan a প্লাস tan b। তাহলে নিচে দেখো আবার নিচে কি হবে, নিচে হচ্ছে দেখো তাহলে 1 একইভাবে, তাহলে 1 সমান কি লেখা যায় বলো তো? তাহলে 1ই থাকবে, ফর্মুলার 1 না, 1 থাকবে। তাহলে এটাকে 1 মাইনাস দেখো তো এটা কি লেখা যায়, tan x বাই 2, এখানে কি tan 4 এর tan হচ্ছে a, tan এর মান কত 1 না, tan এর মান কত 1 না, তাহলে এটা সমান কি 1 লেখা যায় না? বা এটাকে এইভাবে লিখি যে tan পাই বাই 4 ইন্টু tan x বাই 2। তাহলে কি হলো দেখো তো, tan a প্লাস tan b, tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইন্টু tan b। তাহলে এটা সমান কি লেখা যায় বলো তো, tan তাহলে a, তাহলে কি পাই বাই 4 প্লাস পাই বাই 4, তাহলে কি প্লাস b, তাহলে কি b কত x বাই 2। এখন দেখবা যে আমরা কি হয়েছে, সরলীকরণ করা শেষ, আমাদের সরলীকরণ করা শেষ। এখন মজার ব্যাপারটা দেখবা, ঠিক আছে? এখন যদি তুমি দেখো তাহলে বুঝতে পারবা। আমরা যদি আগের পেজে চলে যাই, দেখো এইখানে কি ছিল দেখো তো, আমরা একবার ডিফারেন্সিয়েশন করলে যে ভ্যালুটা পাবো, এখানে ছিল tan ইনভার্স, এখানে কি ছিল বলো তো, tan ইনভার্স ছিল, রাইট? tan ইনভার্স ছিল, ঠিক আছে? তো tan ইনভার্স, তাহলে আমরা দেখো পরে পাইলাম কি, দেখো tan পাইলাম, তাহলে বলো তো ইনভার্স আর tanটা কি হবে, চলে যাবে না? তাহলে নরমালি পরের পেজে যদি আমরা যাই, তাহলে এখন আমরা কি পাইছি বলো তো, আমরা হচ্ছে প্রথমে কি পাইছি বলো তো, dy বাই dx ইজ ইকুয়াল টু dy বাই dx ইজ ইকুয়াল টু কি পাইছি আমরা, এটা পাইনি, তাই না? এটা তো পাইছি নাকি, এটা তো পাইছি নাকি? আচ্ছা, তাহলে এটার সময় আমরা কি লেখা যাবে, আমরা কি পাইছি tan ইনভার্স কি ছিল বলো তো, sec x প্লাস tan x ছিল না? এটা কি sec x প্লাস tan x, ঠিক আছে? তো একটা ব্যাপার মাথায় রাখবা, ঠিক আছে? ইনভার্সের হচ্ছে তোমার তাহলে কি ইনভার্স না এখানে? তাহলে দেখো তো আমরা এটাকে কি করলাম, এটাকে আমরা সরলীকরণ করলাম না? এটাকে সরলীকরণ করে কি পাইলাম, ধরো tan ইনভার্স ইনটু সরি এখানে ইনটু হবে না, tan ইনভার্স এখানে কি পাইছি আমি, tan পাই বাই 4 কি পাইছি প্লাস x বাই 2 পাইছি না? এটা এখান থেকে আবার কি রেখা যায়, এখান থেকে তাহলে ইনভার্স এবং tan চলে যাবে, তাহলে এখান থেকে কি থাকবে, পাই বাই 4 প্লাস x বাই 2। দেখছো কত সহজেই আমরা একটা রাশিকে আমরা দেখো একটা কি এত বড় একটা রাশিকে দেখো কত সহজে আমরা কি ট্রান্সফার করলাম, ঠিক আছে? তো এখন আমাদের কি বলছে, আমাদের কোশ্চেনে ছিল কি বলতো, আমাদের কোশ্চেনে কি ছিল বলতো, আমাদের কোশ্চেনে একটা মজার ব্যাপার দেখো, আমাদের কোশ্চেনে ছিল যে f of 0 is equal to 0, f of 0 is equal to 0, তাহলে আমাদের কি f of 1 এর মানটা বের করা লাগবে। এখানে দেওয়া আছে আমার কিসের, ডিফারেন্সিয়েশনের ভ্যালু দেওয়া আছে, মানে ডিফারেন্সিয়েশনের ইকুয়েশন দেওয়া আছে। তাহলে বলো তো ডিফারেন্সিয়েশনের ইকুয়েশন থেকে আমরা হচ্ছে নরমাল ইকুয়েশনে কেমনে ফিরে যাবো বলো তো, আমি তোমাকে বলছিলাম কিন্তু একটু আগে। তাহলে কি করছে, আমরা যদি কোনো ধরো একটা ফাংশন আছে, ধরো f of x, আমরা এইভাবে কালার চেঞ্জ করি, f of x একটা ফাংশন আছে, রাইট? তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, কি করি, ডিফারেন্সিয়েশন করি dy dx, এটাকে করলে আমি কি পাবো, এই যে একটা ফাংশনটা পেলাম, তাহলে কি এটা তোমার আছে কি ডিফারেন্সিয়াল কি পাবো, ফাংশনটা পাবো না? আবার এই ফাংশনটাকে তাহলে কি ডিফারেন্সিয়াল ফাংশনটাকে যদি আমরা কি করি, ইন্টিগ্রেশন করি, এটাকে যদি আমরা কি করি, ইন্টিগ্রেশন করি, সরি আচ্ছা এই ফাংশনটাকে যদি আমরা কি করি, ইন্টিগ্রেশন করি, যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, আবার এই ফাংশনটা ফিরে পাবো না বলো তো? তাহলে এখন নরমালি বলো, তাহলে কি হচ্ছে, আমার হচ্ছে ডিফারেন্সিয়াল ফাংশন কি এটা না? তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি আমরা f of x টা পাবো, তাই না? তাই আমরা এটাকে নরমালি ইন্টিগ্রেশন করি, ঠিক আছে? ইন্টিগ্রেশন অফ পাই বাই 4 প্লাস x বাই 2, কার সাথে করবো, x এর সাপেক্ষে dx, তাই না? তাহলে আমরা f of x টা ফিরে পাবো তখন। তাহলে বলো তো তাহলে এটা সমান কি হবে, এটা সমান হচ্ছে f of x এর ফাংশনটা পাবো আমি, f of x এর ফাংশন ইন্টিগ্রেশন অফ এই যে তোমার হচ্ছে কি ডিফারেন্সিয়াল ফাংশনটা
তাই না? তো এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো বলো তো? এটাকে আমি কি পাবো, পাই বাই 4x প্লাস কি পাবো, এক্স স্কোয়ার বাই 4, তাই না? প্লাস হচ্ছে কি থাকবে এখানে, সি থাকবে। ওই তুমি একটু আগে বলছিলাম এটা কি বলতো, এটা হচ্ছে তোমার কি ফাংশন বলতো? এটা হচ্ছে তোমার ইনডিফিনিট ডিফারেন্সিয়েশন, সরি ইনডিফিনিট ইন্টিগ্রেশন, তাই না? তাহলে কি ইনডিফিনিট ইন্টিগ্রেশন হলে বা অনির্দিষ্ট যোগের ক্ষেত্রে কি থাকে, একটা কি যোগ করা লাগে, সি যোগ করা লাগে না? আচ্ছা, তো সি আমরা যোগ করলাম। এখন বলো তো, আমরা কিন্তু নর্মালি কিন্তু হচ্ছে কি এফ অফ ওয়ান এর মানটা কিন্তু এখন বসাতে, কারণ কি এফ অফ এক্স এর মান আমরা পেয়ে গেছি, তাহলে কি এফ অফ ওয়ান, তাহলে এক্স এর জায়গায় ওয়ান বসলে কিন্তু আমরা কি পেয়ে যাবো, আমরা নর্মালি কিন্তু ভ্যালুটা পেয়ে যাবো। কিন্তু সমস্যাটা কোন জায়গায় বলো তো, এখানে কি আছে? সমস্যাটা হইতেছে যে এখানে হচ্ছে আমার কি আছে বলতো, এই যে কনস্ট্যান্ট ভ্যালুটা আমি জানি না, ঠিক আছে? আমি তোমাকে একটু আগে বলছিলাম যে কনস্ট্যান্ট ভ্যালু কিন্তু কি একটা হচ্ছে ইনডিফিনিট, তোমার হচ্ছে ইয়ার মাধ্যমে, ইন্টিগ্রেশনের মাধ্যমে কি কনস্ট্যান্ট ভ্যালুটা জানা যায় না। তো আমরা কনস্ট্যান্ট ভ্যালুটা বের করার জন্য আমাদের কি একটা কন্ডিশন দিয়েছে, দেখো আমি যদি আগে স্লাইডে নিয়ে যাই, দেখো এখানে কন্ডিশন দিয়েছে একটা, দেখো এই যে, তাহলে কি বলছে, এফ অফ জিরো ইজ ইকুয়াল টু জিরো, এফ অফ জিরো ইজ ইকুয়াল টু জিরো, এই কন্ডিশনটা আমরা বসাই। এখন দেখো আমরা নর্মালি কি বের করবো, আমরা হচ্ছে এফ অফ জিরোর ভ্যালুটা বের করবো। তাহলে এফ অফ এক্স এর বা আমরা পাইছি, তাহলে কি এফ অফ জিরো, তাহলে এফ অফ জিরো সমান এখানে কি হবে তখন, এফ অফ, তাহলে এখানে বসলে জিরো হবে, তাহলে এখানে থেকে কি অর্থাৎ সি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি বলো তো, জিরো লিখতে পারি না? তাহলে কি সি ইজ ইকুয়াল টু জিরো হলো। তাহলে এখন বলো আমরা এখন কি আমরা এফ অফ ওয়ান নাম্বারটা বের করতে পারবো না? তাহলে এখন কি হবে, এখন এফ অফ ওয়ান ইজ ইকুয়াল টু এফ অফ ওয়ান কি লিখতে পারি বলো তো? তাহলে কি ওয়ান বসাই, তাহলে কি পাই বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর, এটা কি এখানে তো সি এর মান কত পাইছে, জিরো পাইছে, তাহলে জিরো ওখানে বসার প্রয়োজন নাই। এখানে অ্যান্সারটা কত আসে বলতো? তাহলে ওয়ান বাই ফোরটা যদি কমন নেই আমি, তাহলে কত আসবে এটা, পাই প্লাস ওয়ান, এটা হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে? বুঝতে পারছো? এখন আলটিমেটলি তোমার অ্যান্সারটা কি পেলাম আমি, দেখো অ্যান্সারটা কি পেলাম, ওয়ান বাই ফোর ইন্টু পাই প্লাস ওয়ান, ঠিক আছে? এটা আসলে অ্যান্সার। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। তাহলে আমি আরেকবার যদি রিক্যাপ করে দিই, মোটামুটি একটা ভালো একটা ম্যাথ, ইন্টারেস্টিং ম্যাথ, ঠিক আছে? দেখো তাহলে কি আমাদের এখানে এফ প্রাইম এক্স, এটা সমান কি বোঝায়, এটা সমান হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন বোঝায়, ঠিক আছে? একবার ডিফারেন্সিয়েশন আমার ভ্যালুটা দেওয়া আছে, কিন্তু এখানে কি আছে সেক এক্স প্লাস টেন এক্স, তো এটাকে আমাদের ইউজ করি তাহলে ম্যাথটা অনেক কঠিন হয়ে যাবে, ঠিক আছে? তো এটাকে আমরা কি করলাম, যে তোমার ইউজ করে বলো তো, ট্রিগোনোমেট্রিক ফর্মুলা ইউজ করে এটাকে আমরা সহজেই কনভার্ট করে দেখো আমরা সহজে কোন পর্যায়ে নিয়ে গেছি, দেখো তো এই যে এই পর্যায়ে নিয়ে আসছে, ঠিক আছে? তো তারপরে দেখো কি হয়, তারপরে যে তোমার ট্যান ইনভার্স এবং ট্যানটা চলে যায়, চলে গিয়ে কি আসে বলো তো, এখানে এই যে ট্যান ইনভার্স এবং ট্যানটা চলে গিয়ে এখানে শুধুমাত্র এটা থাকে। তো এটাকে ইন্টিগ্রেশন করা তো খুবই সহজ, তো এটাকে আমরা ইন্টিগ্রেশন করলাম, কারণ কি আমাদের ফাংশনটাতে ফিরতে হবে, আমাদের দেওয়া আছে হচ্ছে কি ডিফারেন্সিয়াল ফাংশন, আমাকে ফিরতে হবে কি মেইন ফাংশনে, তাই না? তো আমাদের এর ওয়ে কি বলতো, একটাই, সেটা হচ্ছে কি করা লাগবে, ইন্টিগ্রেশন করা লাগবে। তো এখান থেকে আমরা যেহেতু এটা ইনডিফিনিট ইন্টিগ্রাল, তাহলে এখানে কি আছে, যখন সি পাবো তাহলে আমাকে সি এর কন্ডিশন বের করা, সি এর মান বের করার জন্য কি আছে, কন্ডিশন দেওয়া আছে, দেখো এফ অফ জিরো জিরো দেওয়া আছে জিরো, তার মানে সি জিরো কত হবে, জিরো হবে, তাই না? এটাকে আমরা বুঝি নাই? বুঝতে পারছি আশা করি। তাহলে এখন দেখো আমরা মেইন ফাংশনটাও জানি, আবার সি এর মানও জানি, তাহলে বলো তো আমরা সহজে কি এখন এফ অফ ওয়ান এর মান বের করতে পারবো না? এটাকে বসাই দিলে হয়ে গেল, ঠিক আছে? আশা করি বুঝতে। আচ্ছা আমরা তাহলে এটা একটা দেখি। হ্যাঁ, তো এখানে কি বলছে দেখো, ইন্টিগ্রেশন টাইপটা কিরকম হবে, যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ওয়ান প্লাস সাইন এক্স, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ওয়ান মাইনাস সাইন এক্স, ইন্টিগ্রেশন অফ ডিএক্স, দেখো সাইন এক্স, এখানে দেখো কি থাকবে, যে সাইন এক্স ওয়ান প্লাস সাইন এক্স ডিএক্স বাই হচ্ছে ওয়ান মাইনাস সাইন এক্স ওয়ান প্লাস কজ এক্স ওয়ান মাইনাস কজ এক্স, ঠিক আছে? তো এই টাইপের যদি ম্যাথ থাকে তাহলে আমরা কিভাবে করবো দেখো তো, প্রদত্ত যোগজের হরের বিপরীত রাশি দ্বারা লব ও হরকে গুণ করতে হবে। তাহলে দেখো তো, তাহলে কি এটা কি হর না? তাহলে কি এই হরের হচ্ছে কি, এই হরের কি বলতো, এই হরের যোগাত্মক বিপরীত, তাই না? প্রদত্ত হরের বিপরীত রাশি, তাহলে কি যোগাত্মক বিপরীত বলতে ধরো তোমাকে বলছে, তাহলে কি যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, তাই না? তাহলে এই যে বিপরীত রাশি দ্বারা কি করতে হবে, তাহলে বিপরীত রাশি দ্বারা লব হরকে গুণ করতে হবে, ঠিক আছে? গুণ করে সরলীকরণ করতে হবে। আমি বলছি সরলীকরণ করতে পারলে ইন্টিগ্রেশন অনেক সহজ হয়ে যায়, তাই না? তো এরপরে দেখো তাহলে আমরা কোনগুলো ফর্মুলা ইউজ করবো, তাহলে কোনগুলো ফর্মুলা ইউজ করবো বলতো, sec স্কয়ার dx ইজ ইকুয়াল টু কি জানি, tan x প্লাস c, তাহলে sec x tan x ইন্টিগ্রেট, তাহলে ইন্টিগ্রেশন করলে আমি কি পাবো, sec x পাবো, তাই না? cosec স্কয়ার কে করলে মাইনাস cot x পাবো, এন্ড ইন্টিগ্রেশন অফ cosec x ইনটু cot x কে ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো, মাইনাস cosec x পাবো, ঠিক আছে? এগুলো ফর্মুলা ইউজ করা লাগবে। এরপরে হচ্ছে তোমার ধরো মাঝে হচ্ছে এই ফর্মুলা ইউজ করা লাগে, ঠিক আছে? এই যে ওয়ান প্লাস এটা তোমার কার সূত্র বলো তো, এটা হচ্ছে কি ওয়ান প্লাস কস টু এক্স এর সূত্র, ঠিক আছে? এটাকে ওয়ান প্লাস কস টু এক্স সমান কি টু কস স্কোয়ার
2 cos স্কয়ার x বাই 2, তাই না? এখানে a যেহেতু এখানে গুণ অবস্থায় আছে, তাহলে সরি গুণ অবস্থায় না, মানে x এর সাথে গুণ অবস্থায় আছে a, তাই না? তাহলে কি x এর সামনে আছে না, তাহলে এখানে কি হচ্ছে এখানে, তাহলে এখানে হচ্ছে কি তোমার a একটা কি বলতো, a হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, রাইট? তাহলে এই হচ্ছে তোমার হচ্ছে কি কনস্ট্যান্ট ভ্যালু, এগুলো কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে? কখনোই cos এর সাথে এই যে x কখনো গুণ অবস্থায় থাকে না, ঠিক আছে? কারণ এখানে এটা কিন্তু কি ডিফাইন করে, এটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল ডিফাইন করে, এটা তোমার থিটা ডিফাইন করে, ঠিক আছে? x সম্পূর্ণটা কি ডিফাইন করে, অ্যাঙ্গেল ডিফাইন করে। এটা কি সাথে x এর সাথে গুণ অবস্থায় আছে, x এর সাথে a গুণ অবস্থায় আছে, বাট cos এর সাথে নট, ঠিক আছে? নট cos, ঠিক আছে? এগুলো ভুল করা যাবে না। আচ্ছা যাই হোক, তো এইটা থেকে আমি কি পাবো, এই ফর্মুলা ব্যবহার করতে পারি, আবার হচ্ছে এখান থেকে এই ফর্মুলা ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো নর্মালি হচ্ছে কি তোমার এই যে এই টাইপটা হচ্ছে তোমার নর্মালি হচ্ছে একাডেমিক হচ্ছে তেমনটা ইম্পর্টেন্ট না হলেও এডমিশনে মাঝে মাঝে রিটেনে খুবই লেয়ার, বাট এমসিকিউ এ মানে হর হামেশায় আর কি এটা একটা থেকে দেখা যায়, ঠিক আছে? দুই একটা এমসিকিউ প্লাস ভার্সিটিতেও এখান থেকে ভালোই এমসিকিউ আসে, হ্যাঁ? তো এটা এই যে একটা ম্যাথ দেখি যদি আমরা, দেখো এখানে এটা হচ্ছে তোমার কুয়েট 19-20 আসছে, এটা একটা ম্যাথ, হ্যাঁ? কুয়েট 19-20, কুয়েট এটা হচ্ছে 19-20 আসছিল, হ্যাঁ? তো এই ম্যাথটা যদি আমরা দেখি, দেখো ওয়ান ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই হচ্ছে 1 মাইনাস সাইন এক্স, ঠিক আছে? বলো তো এখানে এর মান কত হবে, তাহলে এখানে যেহেতু এর সামনে কি, এর সামনে হচ্ছে কত 1 আছে, তার মানে a = 1, তার মানে এখানে আমার a নিয়ে কোনো টেনশন নেই, ঠিক আছে? এর মান অলরেডি দেওয়া আছে। তো তাহলে আমরা এটা কিভাবে করব বলো তো? দেখো তাহলে আমরা কি বলছি, প্রদত্ত যুগের হরের বিপরীত দিশা, এখানে হর কত আছে 1 মাইনাস সাইন এক্স, তাহলে এটাকে যদি আমি কি করব, হরের বিপরীত দিশাটা গুণ করব, রাইট? তাহলে কি হবে বলো তো 1, আচ্ছা এটা যদি আমি গুণ করে দেই বিপরীত রাশি দ্বারা, তাহলে কি পাবো, এটা 1 প্লাস সাইন এক্স পাবো, রাইট? 1 প্লাস সাইন এক্স পাবো। তাহলে এখন বলতো আমি যদি এইখানে যদি গুণ করি, আমি একবারে লিখি, ঠিক আছে? 1 মাইনাস সাইন এক্স, তো গুণ করে দেই 1 মাইনাস সাইন এক্স, নিচে কত হবে 1 প্লাস সাইন এক্স। কি করছি আমি, এটা নর্মালি গুণ করে দিছি, রাইট? তাহলে বলো এখান থেকে আমি কি পাবো, ইন্টিগ্রেশন অফ, তাহলে 1 উপরে কি থাকবে 1 প্লাস সাইন এক্স থাকবে, নিচে কি হবে, তাই কি হবে বলতো 1 মাইনাস সাইন স্কয়ার এক্স, রাইট? দেখো তাই না, a প্লাস b টু a মাইনাস b, তাহলে 1 কে স্কয়ার করলে এটা হয়, ঠিক আছে? তাহলে বলো তো 1 মাইনাস সাইন স্কয়ার সমান কি লেখা যায় বলো তো, 1 মাইনাস সাইন স্কয়ার সমান কি লেখা যায়, cos x লেখা যায় না, cos স্কয়ার x লেখা যায় না বলো তো? তাহলে 1 প্লাস সাইন x, নিচে কি হবে cos স্কয়ার x। দেখি বুঝতে পারছো, এটা কি বুঝতে পারছো, এটা কেমন হলো? তাহলে বলো এটা কি বুঝতে পারছো? তাহলে বলো তো এখন এখান থেকে কি লেখা যায়, এখান থেকে কি লেখা যায়, তাহলে ইন্টিগ্রেশন অফ 1 বাই cos স্কয়ার x সমান কি লেখা যায় বলো তো? 1 বাই cos স্কয়ার x সমান লেখা যায় হচ্ছে কি sec স্কয়ার x, লেখা যায় না? 1 বাই cos স্কয়ার x সমান কি লেখা যায় sec স্কয়ার x প্লাস, তাহলে sin, তাহলে কি লেখা যায় এখানে বলো তো sin x ইন ডিভাইডেড বাই cos স্কয়ার x, তাহলে কি sin বাই cos x ইনটু 1 বাই cos x লেখা যায় না, sin বাই cos x, তাহলে এখানে কি লেখা যায় sec x ইনটু tan x, ঠিক আছে? এখানে dx থাকবে সবগুলোতে, ইন্টিগ্রেশন এখানে যেহেতু আমি dx এখানে লিখছি, তাহলে এখানে লিখে দিই dx, এখানে কি থাকবে dx থাকবে, এখানে dx থাকবে, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে আমরা হচ্ছে পাই গেলাম, সরলীকরণ হয়ে গেল মোটামুটি, ঠিক আছে? তো এখন আমরা যদি এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো বলো, sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে কি পাবো আমি, tan x, তাই না? আবার sec x ইনটু tan x, কে ইন্টিগ্রেশন করলে কি পাবো, sec x ইনটু tan x কে ইন্টিগ্রেশন করলে কি পাবো বলো তো, প্লাস sec x, যেহেতু এটা কি ইনডিফিনিট ইন্টিগ্রাল, তাহলে এখানে কি হবে প্লাস c, ঠিক আছে? বুঝতে পারছো আশা করি। তাহলে কি এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের অ্যান্সার, নরমাল অ্যান্সার। ওকে, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা আজকে তাহলে এই পর্যন্ত থাক, আমরা নেক্সটে হচ্ছে আরো টপিক আলোচনা, আরো হচ্ছে ইম্পর্টেন্ট কিছু হচ্ছে টাইপ আলোচনা করব, মোটামুটি সব টাইপে আলোচনা করব যেগুলো একাডেমিক ক্লাস এডমিশনে আসে, হ্যাঁ সবগুলো কম বেশি আমরা ম্যাথ বেশি করে দেখবো, যেহেতু এগুলো হচ্ছে কি লেস ইম্পর্টেন্ট, এগুলো টাইপ থেকে তেমন মানে খুবই রেয়ার, মানে দুই একটা করে ম্যাথ দেয়, তো এগুলো আর কি এগুলোতে বেশি সময় না দিয়ে আমরা যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো থেকে ভরার হামেশা কোশ্চেন আসে সেগুলোতে টাইম বেশি দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? ওইখান থেকে আরো বেশি ম্যাথ সলভ করবো। এখানে তো আমরা দুই একটা করে ম্যাথ সলভ করতেছি, বাট ওইখানে গিয়ে আমরা দেখবো যে 5-10টা করে ম্যাথ সলভ করবো, ঠিক আছে?
তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সবাইকে অনেক ধন্যবাদ।